আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কুয়েত ও বাহরাইনে ৮ মার্কিন স্থাপনায় ইরানে ভয়াবহ হামলা, জাতিসংঘে জরুরি বৈঠকের ডাক বাহরাইনের। যে কোনো আগ্রাসনের দাঁত ভাঙার জবাব দেওয়ার হুঁশিয়ারি আইআরজিসির। রামপুরায় মানবতা বিরোধী অপরাধের মামলায় হাবিবুর রহমান সহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড, চঞ্চলের ২০ বছরের কারাদণ্ড, তারিকুলের যাবজ্জীবন। সুদ বন্ধ করে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার দাবি জামায়াত এমপি মুজিবুর রহমানের। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। রোববার এক বিবৃতিতে তারা জানায়, ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আইআরজিসির দাবি, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনের সালমান বন্দরে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। এসব হামলায় ৮টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এই হামলার মাধ্যমে ভবিষ্যতে যে কোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে ইরানের অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়েছে। আইআরজিসি সতর্ক করে জানায়, শত্রুপক্ষের যে কোনো হামলা বা উস্কানির জবাব কঠোরভাবে দেওয়া হবে। লক্ষ্যবস্তু ছোট হোক কিংবা বড়, কোনো ক্ষেত্রেই ছাড় দেওয়া হবে না। নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, বাহরাইন ও কুয়েতের মার্কিন স্থাপনাগুলোতে এখন পর্যন্ত হতাহতের ঘটনা, বড় ধরনের প্রভাব বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি এখনো পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বিস্তারিত তথ্য আসা বাকি। এর আগে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছিল, তারা ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে। রোববার সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার কয়েক ঘন্টার মাথায় টানা দ্বিতীয় দিনের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সপ্তাহ দুয়েক আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারকের সইয়ের পর এটি দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির সবচেয়ে বড় ঘটনা। এদিকে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে ঘটনাটি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানের দাবি জানিয়েছে দেশটি। রোববার এক বিবৃতিতে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সর্বশেষ এই হামলা প্রমাণ করে যে ইরানের কর্মকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি বাহরাইনের সার্বভৌমত্ব এবং দেশটির নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তার বিরুদ্ধে ইচ্ছাকৃত ও ধারাবাহিক হামলার অংশ। বিবৃতিতে মন্ত্রণালয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলা হয়, 2026 সালের 2817 নম্বর প্রস্তাবের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে, চলমান আগ্রাসনের অবসান ঘটাতে হবে এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইরানের অব্যাহত অবজ্ঞার জবাবে দৃঢ় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। যুক্তরাষ্ট্রের 2 দফা হামলায় ইরানের সঙ্গে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। গত 17 জুন উভয় পক্ষের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পরও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতির প্রেক্ষাপটে যে কোনো আগ্রাসনের দাঁত ভাঙার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। রোববার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির অধীনে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের দায়িত্ব তেহরানের ওপর ন্যস্ত রয়েছে। এখন থেকে নিয়ম লঙ্ঘনকারী জাহাজগুলোর বিরুদ্ধে অতীতের তুলনায় আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, গত কয়েকদিনে চালানো মার্কিন হামলার মতো যে কোনো অজুহাতে শত্রুপক্ষ সম্ভাব্য আগ্রাসন চালালে তার দাঁত ভাঙার জবাব দেওয়া হবে। আইআরজিসি বলেছে, যুদ্ধবিরতি লঙ্ঘন সমঝোতা স্মারকের পরিপন্থী। এর ফলে চলমান সব প্রক্রিয়া পুরোপুরি বন্ধ হয়ে যাবে। জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করা সহ 2 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে গ্রেপ্তার রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন সহকারী উপপরিদর্শক চঞ্চল চন্দ্র সরকারকে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার দুপুর 12টা 25 আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এর রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন
বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি মোহাম্মদ রাশিদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হলেন রামপুরা থানার সাবেক উপপরিদর্শক তারিকুল ইসলাম ভূঁইয়া। এদিন বেলা 11:48 থেকে রায় পড়া শুরু হয়। প্রথমে রায়ের কার্যক্রম বাংলাদেশ টেলিভিশন বিটিভি সরাসরি সম্প্রচারের জন্য অনুমতি চান প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। এরপর অনুমতি সাপেক্ষে এই কার্যক্রম বিটিভিতে সরাসরি দেখানো হয়। শুরুতেই এই মামলার আসামিদের দায় পড়ে শোনান ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা। এরপর চার্জ পড়েন বিচারক মহিতুল হক এনাম, আর রায় ঘোষণা করেন বিচারপতি শফিউল আলম মাহমুদ। এদিকে বেলা 11:35 একমাত্র গ্রেপ্তার আসামি রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে এজলাসে তোলা হয়। মামলার অপর 4 আসামি পলাতক রয়েছেন। 2024 সালের 19 জুলাই ছাত্র জনতার আন্দোলনে চালানো পুলিশের গুলি থেকে প্রাণ বাঁচাতে রামপুরার বনশ্রী মেরাদিয়া সড়কের পাশে থাকা একটি নির্মাণাধীন ভবনে ওঠেন আমির হোসেন। ওই সময় পুলিশও তার পিছু পিছু যায়। এক পর্যায়ে ছাদের কার্নিশের রড ধরে ঝুলে থাকলেও তার উপর 6 রাউন্ড গুলি ছোড়েন এক পুলিশ সদস্য। এতে জীবন বাঁচলেও গুরুতর আহত হন তিনি। একই দিন বনশ্রী এলাকায় পুলিশের গুলিতে নাদিম ও মায়া ইসলাম নিহত হন। আল্লাহর সঙ্গে যুদ্ধ না করতে চাইলে দেশের সুদ ভিত্তিক অর্থনীতি বন্ধ ও জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার দাবি জানিয়েছেন রাজশাহী 1 আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। এজন্য আলেমদের নিয়ে একটি কমিটি করা, জাকাত মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং তা আলেমদের নেতৃত্বে পরিচালনা করারও দাবি জানান তিনি। রোববার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় সংসদের সভাপতিত্ব করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। সুদের বিধান ও কুফল প্রসঙ্গে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, সুদ খাওয়াকে মহান আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যুদ্ধ করার শামিল বলা হয়েছে। তাই যুদ্ধ করতে না চাইলে অবশ্যই সুদ ভিত্তিক অর্থনীতি বন্ধ করতে হবে। অনেক দেশে সুদমুক্ত অর্থনীতি আছে, ব্যাংক আছে। বাংলাদেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করা হলেও সেটা প্রায় ধ্বংস করা হয়েছে। অনেক ব্যাংক ইসলামিক কাউন্টার খুলেছিল, এতে প্রমাণিত হয় সুদমুক্ত ব্যাংক চলে। জামায়াতের এই নেতা বলেন, সুদ চললে আল্লাহর আযাব হালাল হয়ে যায়। সুদের টাকায় শরীরের যে অংশ গঠিত হবে তা জাহান্নামে পড়বে। 2 লাখ কোটি টাকা বের হতে পারে। আমাদের ঘাটতি বাজেট পূরণ হয়ে যাবে। কিন্তু জাকাত যারা বোঝে না, চুরি করে, তাদের হাতে জাকাত দিলে হবে না। এজন্য আলেমদের নিয়ে একটি কমিটি করে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে সুদ ভিত্তিক অর্থনীতির কবর রচনা করতে হবে। তিনি বলেন, কালো টাকা সাদা করা যাবে না। এটা চালু থাকলে অন্যায় বলে কিছু থাকবে না। তিনি বলেন, মদ ও বিড়ি যাতে মানুষ না খায় সেজন্যই দাম বাড়িয়েছেন, এর জন্য ধন্যবাদ। কিন্তু গহেশ্বর চন্দ্র রায় কেন কমাতে বললেন জানি না। মদিনার ইসলাম প্রসঙ্গে তিনি বলেন, মদিনার ইসলামে সুদ ছিল না, জাকাত ছিল। তাই সুদ বন্ধ করে জাকাত চালু করতে হবে। ফসলের ওসর আছে, অন্যান্য দ্রব্যের জাকাত কাফফারার সঙ্গেও অর্থনীতির সম্পর্ক আছে। বাংলাদেশে একটি জাকাত মন্ত্রণালয় ও আলেমদের নেতৃত্বে তা পরিচালনা করার দাবি জানান তিনি। কওমি মাদ্রাসার প্রতি বাজেট থাকা দরকার বলেও জানান তিনি। দর্শক, এই ছিল আমার দেশ মিডডে নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।